আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শারদোৎসব যত কাছে বা দূরেই থাক না কেন, এই সুর সৃষ্টি করে দেবী আবাহনের পরিবেশ, এনে দেয় উৎসবের আমেজ। অসুর দলনীর আগমন বার্তা। যুগ যুগ ধরে চলে আসছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ, পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনী ছাড়া দুর্গোৎসবের সূচনা বাঙালি হয়তো কল্পনাই করতে পারবেন না। আর মহালয়া মানেই যেন তাদের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক প্রতিভার নাম। লিখতেন বিরূপাক্ষ ছদ্মনামেও। ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠছে, অচাহারের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে। ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে। প্রভাতের সাতাঙ্গে ঘা খুঁজ পড়ছে। হে সুন্দরী বিভৎসতা, তুমি এত সুন্দরী, তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে চেয়ে আসি। বেতারের সঙ্গে তার যোগ বড় নিবিড়। যদিও শোনা যায় শেষ জীবনে ভুগেছেন অর্থকষ্টে, সে যুগে অবসর ভাতা নিরবচ্ছিন্ন পাওয়া অনেক সময় খুব একটা সহজ ছিল না। কেমন ছিলেন সেই মানুষটি? তাকে কাছ থেকে দেখেছিলেন প্রাক্তন বেতারকর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য। বিরূপাক্ষের জন্মদিনে তার কিছু কথা তিনি আকাশবাণী মৈত্রীকে শুনিয়েছেন, তারই কিছু অংশ। গার্সিন প্রেসে তখন কলকাতা বেতারের অফিস। একদিন দেখা গেল এক ভদ্রলোক, বেতারেরই কর্মী, অফিসের দেয়ালে একটা নোংরা লেগেছে, নিজের মনে কাপড়ের খোঁট দিয়ে পরিষ্কার করছেন। পাশাপাশি যারা উপস্থিত ছিলেন একটু অবাক হয়ে গেলেন। একজন তার মধ্যে বললেন, আপনি পরিষ্কার করছেন? পাশ ফিরে বললেন ভদ্রলোক, যিনি দেওয়ালটা মুছছিলেন, আমার কাছে এই বেতার অফিস মন্দির। এই ভদ্রলোকই হলেন প্রভাত প্রতিম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এর সঙ্গে আমার চাকরি জীবনে অনেক দিনই আলাপ ছিল, কথাবার্তা হতো, এবং বেতারের কর্মী হিসেবে আমার জিজ্ঞাসা অনেক কিছু ছিল তখনকার দিনের রেডিও সম্পর্কে। অনেকগুলির উত্তর উনি দিয়েছেন। যেমন একদিন জিজ্ঞেস করেছিলাম, বীরেন্দা আপনি বলতে পারেন, অনেকে বলে যে গার্সিন প্রেসের স্টুডিওয় ভূত ছিল, এটা কি সত্যি? একটু হেসে নিয়ে বললেন যে, দেখ, সেটা আমি বলবো না, কারণ আমি যেটা দেখেছি সেটাই তোকে বলবো। একটা বড় পিয়ানো ছিল, সেটা বোধহয় এখনকার স্টুডিওতেও আছে। সেই পিয়ানোটার উপর দিয়ে রাত্রিবেলা ছোট ছোট ইঁদুর চলে যেত। ওই ইঁদুর চলে যাওয়ার পর রিডের উপর দিয়ে টুংটাং করে আওয়াজ হতো, এবং অনেকে ভাবতো সত্যি ভূত গার্সিন প্রেসে রয়েছে। এই যে বীরেন্দারা এসেছিলেন রেডিও, এর পেছনে একটা ইতিহাস আছে। শ্যামবাজারে নাটক পাগলদের ক্লাব ছিল, বিচিত্রা সংসদ। সেখানে জড়ো হতেন যত নাটক পাগল, তাদের মধ্যে বীরেন্দা যেমন ছিলেন বাণীকুমার, সাহিত্যিক বিমল মিত্র, প্রেমাঙ্কুর আতর্থী, এইরকম অনেকে ছিলেন। তার মধ্যে বীরেন্দা এবং বাণীকুমার আলিপুরের মিন্টে জয়েন করেছিলেন। সেখানে কাজ পছন্দ না হয় উনি পরবর্তীকালে বেতারে আসেন। বীরেন্দা এবং বিমল মিত্র দুজনেই কিন্তু তখনকার দিনে ইস্টার্ন রেলের একটা ভালো চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে দিলেন। বীরেন্দা যেটা ছিল বেতারে ঢুকবো। বেতারে ওনার যারা সহকর্মী তারা বলতেন, বেতারের ডালে ঝোলে অম্বলে বীরেন। এর একটা কারণও ছিল। অনেক অনুষ্ঠানে দেখা যেত আর কেউ নেই, বীরেন ভদ্রই রয়েছেন। আমরা জানি মহিষাসুর মর্দিনীর তথ্যকার বীরেন ভদ্র, তা নয়। তাছাড়াও শিল্পী আসেনি, গান গিয়ে দিচ্ছেন বীরেন ভদ্র। মহিলা মজলিস, সেখানেও বীরেন ভদ্র। উনি নিজের একটা ছদ্মনাম নিয়েছিলেন বিরূপাক্ষ। সে বিরূপাক্ষের আসরে উনি নানা রকম কৌতুকজনক গল্প বলতেন। ছিল নাটক প্রযোজনা, নিজে নাটকে অংশ নেওয়া, মহাভারত থেকে পাঠ করা, রামায়ণ থেকে পাঠ করা। তারপরে বিদ্যার্থী মণ্ডল, টকার আসেনি, নিজেই চালিয়ে দিলেন 8 ঘন্টার অনুষ্ঠান। এই জন্যে ওনাকে বলা হতো বেতারের ডালে ঝোলে অম্বলে বীরেন।
এই যে মহিষাসুর মর্দিনী আমরা শুনি, প্রেমাঙ্কুর আতর্থীর মাথা থেকেই এসেছিল। একদিন আড্ডা দিতে দিতে উনি বললেন যে রোজ একঘেয়ে হয়, এবারে পুজোর আগে ভোর 4টে শুরু করে দেওয়া যায়। প্রেমাঙ্কুর আতর্থী আর নিপেন মজুমদার তখনকার ভারতীয় প্রোগ্রামের ডাইরেক্টর ছিলেন, ওরা দুজন বললে চালিয়ে দাও, ওই বীরেন স্তোত্র পড়বে আর বাণী লিখে দেবে, বাণী মানে বাণী কুমার। অনেকে আবার অবজেকশন দিল যে বীরেন ভদ্র, কেন উনি পড়বেন, উনি তো ব্রাহ্মণ নন। বাণী কুমার পরিষ্কার বললেন, বীরেন যদি না স্তোত্র পড়ে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখবো না। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা ত্বং স্বাহা ত্বং স্বাহা।